পিতার কোলে শিশু সন্তানের লাশ। বেরিয়ে আসছেন রাজধানীর শিশু হাসপাতাল থেকে। সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রাণ বাঁচাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজধানীতে ছুটে এসেছিলেন সাদ্দাম হোসেন। স্থানীয় চিকিৎসকের পরামর্শে ঢাকা এসেছিলেন, কিন্তু প্রাণপণ চেষ্টার পরও বাঁচানো যায়নি শিশুটিকে। এমন ঘটনা রাজধানীর শিশু হাসপাতালে নিয়মিত হলেও সাদ্দামের ক্ষেত্রে ভিন্ন। এই শিশু সন্তান মারা যাওয়ার পেছনের গল্প আপনাদের দেখাতে চাই। ফিরে যেতে চাই 2 দিন আগের ঘটনায়। 28 জুলাই বিকাল 3টা। সাদ্দাম হোসেনের সাথে আমাদের দেখা হয় এফডিসির মোড়ে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসা খরচ বহন করতে না পেরে মুমূর্ষু রোগীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পদ্মাতে এমন অ্যামাউন্ট টাকা বেশি নেয়, বলার বাইরে। আমার মতন গরিব মানুষ সেবা নেওয়ার মতো কোনো ইয়া নেই। ভর্তি করার পরে দেখা গেছে কি এই পরীক্ষা সেই পরীক্ষা দিয়া ওষুধে পরীক্ষা নিরীক্ষা পাই আমার থেকে শুধু 25,000 টাকার মতন নিয়ে গেছে। তবে এফডিসির মোড়ে অ্যাম্বুলেন্সে ওঠার কারণ জানা গেল ড্রাইভারের সাথে কথা বলে। বাহির থেকে আসা অ্যাম্বুলেন্স হাসপাতালের সামনে গেলে জরিমানা দিতে হবে, তাই এখানে ওঠা। কতটা অমানবিক হলে এটা করা যায়? কথা বলার এক পর্যায়ে শিশুর অবস্থা খারাপ হতে থাকে। বিষয়টি অত্যন্ত মানবিক হওয়ায় শিশুটিকে কাছের একটি হাসপাতালে নেওয়ার চেষ্টা করি আমরা। ডিউটিরত ডাক্তার অপারগতা প্রকাশ করলেন। তারা জানালেন সেখানে শিশু রোগীর কোনো ডাক্তার নেই। আমরা বাচ্চাটিকে নিয়ে শিশু হাসপাতালে রওনা দেই। শিশু হাসপাতালে চেষ্টার কোনো কমতি হলো না, কিন্তু জরুরি বিভাগের চিকিৎসক এবং নার্সদের আপ্রাণ চেষ্টা কোনো কাজে আসলো না, কারণ ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কালকা বানবাড়ি সদর থেকে পাঠাইছে এখানে শিশু হসপিটালে। এখানে আইসে পরে আপনার আমাদেরকে এমার্জেন্সির ভিতরে ঢুকবার লাগিয়ে দিয়েছে না, এখানে সিট নাই, তোমরা অন্য হসপিটালে যাও। তারপরে এখানে কিন্তু আনসার বাহিনী যে থাকে এরা সিকিউরিটি, এরা বলতেছে এখানে সিট নাই, বাচ্চা বাঁচাইতে গেলে এই শাখারে আর একটা হসপিটাল আছে, এখানে নিয়ে যাও ভালোইব। তো কয়েছে আমরা পদ্মাতে পাঠাইছে, একটা অ্যাম্বুলেন্স আনাইছে এরা। এখান থেকে অ্যাম্বুলেন্সের ভাড়া পদ্মাতে নিয়েছে আপনার 1500 টাকা। রাস্তাঘাট চিনি না, জানে না, এরা সিন্ডিকেট করে আমার আনা নিয়েছে। আমার টাকা হয়ে গেছে, আমার বাচ্চা হয়ে গেছে, শুধু মানুষের হয়রানির কারণে। মানুষের চোরা চোরা পাইলে ইচ্ছা করে, আমি টাকা চোখের জীবনও ভাবছি না। হাসপাতালে সাংবাদিক সহ আসাই চেষ্টার কমতি না হলেও 2 দিন আগে এই সাদ্দামকেই তারা ফিরিয়ে দিয়েছিল। পাঠানো হয়েছিল পদ্মা জেনারেল হাসপাতালে। আমরা গোপনে পদ্মা জেনারেল হাসপাতালে যাই, জানার চেষ্টা করি কোন এলাকা থেকে কি ধরনের মানুষ চিকিৎসা নেন এখানে। অন্তত 20 জন রোগীর অভিভাবকের সাথে কথা হয় আমাদের। অধিকাংশই জানান শিশু হাসপাতাল থেকে তাদেরকে পাঠানো হয়েছে। আমাকে বললো যে ভাই আপনার পার ডে খরচ হবে 8,000 টাকা করে কমপ্লিট। ডাক্তারের ভিজিট সরকারি 2 বেলা ভিজিট আছে, তারপর কি ইয়া ভাড়া আছে, আপনার অক্সিজেন বিল আছে ঘন্টার প্রতি, আবার কি বিল বললো আর ওনার আমি তো বুঝি না। তো বললো আর কি এগুলো বলার পর বললাম আমি ভাই 8,000 টাকা করি। আমি কাছে আমাকে ছাড়ে দেন, আমি চলে যাবো, আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। সুজনের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায়। কাজ করেন রাজমিস্ত্রি হিসেবে। স্বল্প আয়ে যেখানে সংসারই চলে না, সেখানে সন্তানের চিকিৎসার খরচ নিয়ে পড়েছেন চরম বিপাকে। জন্মের পর মস্তিষ্কে অক্সিজেন পাচ্ছিল না, তাই গিয়েছিলেন শিশু হাসপাতালে। তো আনসারে কীভাবে যোগাযোগ করে একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দিয়েছে। তো রাত্রেবেলায় এখানে আনি শিফট করছে। তো ভর্তি করার পর রাত্রে গেলাম, রাত্রেবেলা আমাকে ওষুধে একটা স্লিপ ধরে দিচ্ছে, প্রায় 3,000 টাকার মতো স্লিপ আসছে আর কি। তো ওনাকে ডিসকাউন্ট দিয়ে মানে 2900 টাকার মতো রাখছে, 100 টাকা কম রাখছে। তো দিয়ে সকালবেলা ডাক্তার দেখাইলাম, ডাক্তার বলছে যে আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো আছে, যে সমস্যা নেই। তো কদিন রাখতে হবে। আমি স্যার কবে ছাড়ানো যাবো? ছাড়া দেওয়ার কথা বলছি, আমার একটা ছবি উঠায় নাও। তো আমাকে দর্শন হয়েছে, তো দর্শন হলে তো ডাক্তার রোগী ভালো হয়ে যায়। এখন প্রশ্ন হলো, শিশু হাসপাতালের আনসার হিসেবে যারা কাজ করেন
পদ্মা জেনারেল হাসপাতালে তাদের রোগী পাঠানোর কারণ কি? বেসরকারি হাসপাতালে আনসারদের রোগী পাঠানোর রহস্য আমরা খুঁজে বের করার চেষ্টা করি। আমরা এমন একজনের সন্ধান পাই যিনি দীর্ঘ 1 যুগ ধরে শিশু হাসপাতালের সিন্ডিকেটের সাথে কাজ করেন। আমার দেখা মতো 40 থেকে 50 জনের মতো মানুষের এরকম মৃত্যু হয়েছে, অপচিকিৎসা, সেবা না পাওয়া, যেটা প্রয়োজন ছিল সেটা দিতে না পারা। এই ক্ষেত্রে এই সিস্টেমটা যদি এখনই স্টপ না করা যায় তাহলে ভবিষ্যৎ আমাদের অন্ধকার। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শত শত রোগী আসে এই শিশু হাসপাতালে, কিন্তু সব রোগীর চিকিৎসা দেয়া সম্ভব হয় না। এমন রোগীর স্বজনদেরই টার্গেট করেন আনসার সদস্যরা। এখানে আসার পরে আনসাররা ডিউটিতে থাকা অবস্থায় ওরা প্রাইভেট হসপিটালের মার্কেটিংয়ে যারা আছে তাদেরকে কল দেয় যে আপনার এখানে একটা আইসিইউ সিট ফাঁকা আছে কিনা। তখন আমরা বলি যে হ্যাঁ আছে। এই পেশেন্টটা আসলে তাদেরকে একটা পেমেন্ট দেওয়া হয়, সেটা কখনো 11,000, কখনো 12,000, কখনো 15,000, সেটা পেশেন্টের উপরে ডিপেন্ড করে তাদের। অবাক করার বিষয় হচ্ছে, রোগীকে বেসরকারি হাসপাতালে পাঠানোর পর বলা হয় যেভাবে হোক বিল বাড়াতে হবে, এমনকি প্রয়োজন না হলেও রোগীকে হাসপাতালে বা আইসিইউতে রাখতে বাধ্য করা হয়, বলছিলেন তিনি। অনেকগুলো প্রতিষ্ঠান, মানহীন প্রতিষ্ঠান আছে যেগুলোতে পেশেন্ট রেখে বাচ্চা সুস্থ কিন্তু তারপরেও তার ট্রিটমেন্টের জন্য তাকে হসপিটালে রেখে দেওয়া হচ্ছে। এই সিন্ডিকেটের মাঝে অনেক সময় ওই হসপিটালে ডাক্তারও ইনভলভমেন্ট থাকে। মার্কেটিংয়ের সাথে মার্কেটিংয়ের লোক ডাক্তারকে বলে দিচ্ছে আপনি আমার পেশেন্টটা একটু যতদিন পারেন একটু রাখেন। শিশু হাসপাতাল থেকে যেসব প্রতিষ্ঠানের রোগী নেওয়া হয় সরেজমিনে সেগুলোর তথ্য জোগাড় করেছে আমরা। কিওর হাসপাতাল, পদ্মা জেনারেল হাসপাতাল, ইউনি হেলথ, সুপারম্যাক্স, স্টার্ন কেয়ার, রেনেসা, ক্রিটিক্যাল কেয়ার। তবে সবচেয়ে বেশি রোগী যায় পদ্মা ও কিওর হাসপাতালে। আচ্ছা, এই যে আরেকটা কথা বলেন যে কিওর এবং পদ্মা জেনারেল হসপিটালে এখান থেকে বেশি রোগী যায়, এই বেশি রোগী যাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে কিওর এবং পদ্মা জেনারেল হসপিটালের যারা ডিরেক্টরশিপে আছে, যারা মালিক, তারা শিশু হসপিটালের কেউ ডিরেক্টর, কেউ কনসালটেন্ট, কেউ প্রফেসর হিসেবে এখানে কর্মরত আছেন। সেক্ষেত্রে তারা এখান থেকে আনসারদেরকে একটা ফোর্স করে প্রতিদিন তাদেরকে একটা পেশেন্ট পাঠানোর জন্য। সেক্ষেত্রে তারা ওই পেশেন্টগুলো পাঠায়। কিভাবে রোগী কেনাবেচা হয় তার বাস্তব চিত্র দেখতে এবার রোগীর স্বজন সেজে শিশু হাসপাতালে টিম সার্চলাইট। কিভাবে তারা ডিলিংস করে সেই জিনিসটা আমরা একটু গোপন এটা শ্যুট করতে চাই। আপনি একটু মানে নিজে আপনার একটা রোগী আছে বা আপনার একটা আইসিইউ প্রয়োজন, এরকম একটা রেফারেন্স নিয়ে আপনি এই জায়গাগুলোতে যাবেন এবং শ্যুট করবেন গোপনে। ঠিক আছে? এটা পারা যাবে? ওকে, একটু সাবধানে থাকতে হবে। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বেশ কিছুক্ষণ কথা হলো তাদের সাথে, সবশেষ একটা পথও দেখালেন। এভাবে প্রতিদিন শত শত রোগীকে পাঠানো হয় বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে। শিশু হাসপাতালে আগত সব রোগীর চিকিৎসা দেয়া সম্ভব হয় না, এটা ঠিক, কিন্তু একজন মুমূর্ষু রোগীকে সিট খালি নেই বলে দায় এড়ানোর যৌক্তিকতা কতটুকু আমরা জানতে চেয়েছি এই বিশেষজ্ঞের কাছে, যিনি চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করছেন। যদি আমি ভর্তি দিতে না পারি, ও আরেকটা হাসপাতালে যাওয়ার সময় প্রতিমধ্যে যে চিকিৎসাটা লাগবে, এই দুইটা চিকিৎসা এনশিওর করে যেখানে ও কেয়ারটা পাবে ওখানে পৌঁছে দেওয়া পর্যন্ত কিন্তু আমার এই ইমার্জেন্সির দায়িত্ব। এটা এমন না যে সরকারি কিংবা স্বায়ত্তশাসিত চিকিৎসা প্রতিষ্ঠানকে ঘিরে সক্রিয় এই দালাল চক্র, এটার বিস্তৃতি শহর ছাড়িয়ে এখন গ্রামেও। প্রতিকার থাকলেও যেন দেখার কেউ নেই, বলছিলেন এই চিকিৎসক। একটা মানে দালালদের একটা রমরমা বাণিজ্য এখানে চলছে। আনফর্চুনেটলি এটা ডিল করতে গেলে এটা অবশ্যই ওই হাসপাতালের যারা পরিচালক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্ট্রং স্ট্যান্ড backing those directors to perform their action to eliminate dalals.